জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মুক্তির পাঠশালা। আজকে আমরা করব চতুর্থ শ্রেণীর প্রশ্ন বিচিত্রা বইয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের যে স্কুলগুলো রয়েছে, সেই গণিতের ষষ্ঠ স্কুলটি আমরা সমাধান করব। সেই ষষ্ঠ স্কুলটিতে যা যা কিছু রয়েছে গণিতের প্রত্যেকটা জিনিস আমরা খুব সুন্দর করে বিস্তারিতভাবে শিখবো। চলো দেখো, চলে আসছে প্রথম প্রশ্ন। আমাদের কি বলেছিল? পথে বলেছে একটি আলমারির একটি তাকে 15টি বই থাকলে 5টি তাকে মোট কতগুলো বই থাকবে? তাহলে একটি তাকে যদি 15টি বই থাকে, 5টি তাকে বেশি বই থাকবে, তাহলে আমরা কি করব? 5 দিয়ে গুণ করে দেব। 15 আর 5 গুণ করলে আমাদের কত হয়ে যাবে? 15 5 75। দ্বিতীয়টি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। চলে আসো পরবর্তী প্রশ্নে। 4352 সংখ্যাটিতে 5 এর স্থানীয় মান কত? তাহলে আগে সংখ্যাটাকে লিখে ফেলি। 4352। এই তাহলে এই সংখ্যাটাতে আমাদের কার স্থানীয় মান বের করতে বলেছে? 5 এর স্থানীয় মান। তাহলে স্থানীয় মান আমরা কিভাবে বের করি? যেই অঙ্কের স্থানীয় মান বলবে সেই অঙ্কটিকে লিখবো, তার ডান দিকে যতগুলো অঙ্ক থাকে ততগুলো শূন্য। তাহলে 5 এর স্থানীয় মান আমাদের কত হয়ে গেল? 50। এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসো গয়ে। 0 1 2 অঙ্ক তিনটি দিয়ে তৈরি যে সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান 20 হবে সেটি হলো। তাহলে এখানে তিনটা অপশন দেয়া রয়েছে, তিনটে সংখ্যা দেয়া রয়েছে। আমরা দেখব এই তিনটি সংখ্যার মধ্যে কার 2 এর স্থানীয় মান 2 হবে। তাহলে 2 এর স্থানীয় মান 20 হবে। আচ্ছা, 2 এর স্থানীয় মান 20 কথার অর্থ কি? 10 এর গুণিতকে হবে, তাই তো, অর্থাৎ দ্বিতীয় স্থানে থাকে। দেখো বলেছে 2 এর স্থানীয় মান 20। 20 কথার অর্থ কি? 2 10 20, অর্থাৎ 20 হচ্ছে 10 এর গুণিতক, অর্থাৎ 2টা দশকের ঘরে থাকবে। 2টা 10, এখানে 2 এর স্থানীয় মান 2, এখানে 2 এর স্থানীয় মান হচ্ছে 20, এখানে 2 এর স্থানীয় মান হচ্ছে 200। তাহলে কোনটাতে 2 এর স্থানীয় মান 20? এইটাতে। তাহলে 120 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তীতে 3 9 8 5 এই অঙ্ক চারটি দিয়ে তৈরি সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে এইগুলো দিয়ে বড় সংখ্যা তৈরি করতে বললে আমরা কি করব? অঙ্কগুলিকে বড় থেকে ছোট লিখবো। 9 8 5 3। ছোট বললে আমরা কি করব? অঙ্কগুলিকে ছোট থেকে বড় সাজাবো। তাহলে 9853 আমাদের বড় সংখ্যা, 3589 আমাদের ছোট সংখ্যা। কোনটাতে রয়েছে? দেখো, এই যে প্রথম অপশনেই রয়েছে। চলো পরবর্তী। 1 জানুয়ারি 2024 থেকে 30 এপ্রিল 1 জানুয়ারি 2024 থেকে 30 এপ্রিল 2024 পর্যন্ত মোট কত দিন সংখ্যা রয়েছে? মোট দিন সংখ্যা। তাহলে 1 জানুয়ারি থেকে শুরু করব। তাহলে জানুয়ারি মাস কত দিনের হয়? 31 দিনের। জানুয়ারি মাসের পরে কি মাস? ফেব্রুয়ারি মাস। আমরা জানি ফেব্রুয়ারি মাস কখনো 28 দিনের হয়, কখনো 29 দিনের হয়। তাহলে 28 নেব না 29 নেব? না, নির্ভর করবে ওই বছরটা লিপ ইয়ার কি লিপ ইয়ার নয়। আমরা দেখলাম 2024, এটা তো 4 দিয়ে ভাগ চলে যাবে। যেহেতু 4 দিয়ে ভাগ চলে যাবে, তাই এটা হচ্ছে লিপ ইয়ার। আর লিপ ইয়ার হওয়ার জন্যই ফেব্রুয়ারি মাসটা কত দিনের হবে? 29 দিনের। তাহলে জানুয়ারি হয়ে গেল, ফেব্রুয়ারি হয়ে গেল। মার্চ মাস কত দিনের? 31 দিনের। এপ্রিল মাসের কত তারিখ পর্যন্ত নিতে বলেছে? 30 তারিখ পর্যন্ত। তাহলে যোগ দাও। 9 1 10 1 11 1 হাতে 1, 3 1 4 4 2 6 6 3 9 9 3 12, 121 দিন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যেটা দ্বিতীয় অপশনে রয়েছে। তাহলে 1 জানুয়ারি থেকে 13 এপ্রিল কত দিন আমাদের হয়ে যাবে? 121 দিন। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে? যোগ আর বিয়োগ রয়েছে। প্রথমে যোগটা করা যাক। বছর মাস দিন আমি এইরকম লিখে দিচ্ছি, বছর মাস দিন। কত বছর? 5 বছর। কত মাস? 11 মাস। কত দিন? 3 দিন। এরপরে হচ্ছে 2 বছর, মাসের ঘরে কিচ্ছু নেই, আর দিনের ঘরে আছে 30 দিন। ঠিক আছে, এই দুটোকে কি করতে বলেছে? যোগ করতে বলেছে। দেখো, যোগ করে যা হয় তুমি লিখে দেবে। 30 আর 3 যোগ করলে 33, 11 আর 0 যোগ করলে 11, 5 আর 2 যোগ করলে 7। তাহলে সর্বদা বছর মাস দিন ঘন্টা মিনিট সেকেন্ড এগুলোর যোগ বিয়োগ আমরা কি শিখেছি?
যোগ করে যা হবে আমরা লিখে দেব, তারপরে আমরা পরিবর্তন করব কি করে না, দিনের ঘরে যদি 30-এর বেশি থাকে, 30 কিংবা 30-এর বেশি থাকে, তাহলে 30 বাদ দেবো। তাহলে এখানে কত রয়েছে, 33 দিন রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বাদ দেবো, 30 বাদ দেবো। এমনি এমনি জোর করে কারোর কাছ থেকে বাদ দেবো না, আমি উদাহরণ দিয়ে বারবার এইরকম জিনিসগুলো বুঝিয়েছি যে আমি যদি আমার যদি 5টা 100 টাকার নোট প্রয়োজন হয়, কারোর কাছ থেকে নিতে গেলে আমাকে একটা 500 টাকার নোট দিতে হবে। আমি তাকে একটা 500 টাকার নোট দিলাম, তার বদলে তিনি আমাকে 4টা 500 টাকার নোট দেবেন। ঠিক আছে, তাহলে কিছু নেয়ার জন্য তার বদলে কিছু দিতে হবে। তাহলে এখানেও জিনিসগুলো, এর কাছে 33 দিন আছে, আমি জোর করে 30 দিন বের করে নেব, সম্ভব না। তাহলে যেহেতু ওখান থেকে 30 দিন বের করে নিচ্ছি, 30 দিন মানে কি 1 মাস, 1 মাস যেহেতু বের করে নিচ্ছি, ওকে কি করব, 1 মাস দেব। তাহলে বের করছি দিনে, দিচ্ছি মাসে। ওখানে যেমন 100 টাকার নোট 5টা নিয়েছিলাম, তার বদলে একটা 500 টাকার নোট দিয়েছিলাম, এখানে 30 দিন বের করছে, তার বদলে মাসে 1 মাস দিয়ে দিলাম, হয়ে গেল কোন প্রসেস। তাহলে এটা বিয়োগ করলে আমাদের কত হলো, 3 দিন। এখানে যোগ করলে আমাদের কত হলো, 12 মাস। এটাতে আমাদের কত হলো, 7 বছর। দিনে ঠিক আছে, দিনের গল্প হয়ে গেল। এবারে মাসে দেখো, মাসে যদি 12 কিংবা 12 থেকে বেশি থাকে, একই রকম ভাবে 12 মাস বিয়োগ করতে হবে। ঠিক আগের মতো এমনি এমনি 12 মাস বিয়োগ করতে পারবো না, 12 মাস মানে কি 1 বছর। তাহলে যখনই 12 মাস বিয়োগ করব, সঙ্গে সঙ্গে ওকে 1 বছর দিয়ে দেব। ওর কাছ থেকে 12টা মাস নিয়ে একটা বছর দিয়ে দিলাম। তাহলে এখান থেকে একই রকম ভাবে কি করব, 12 মাস বিয়োগ করব, সঙ্গে সঙ্গে 1 বছর যোগ করে দেব। তাহলে এখানে দিনে 3 দিন ছিল, থাকুক। 12 থেকে 12 বিয়োগ করলে আমাদের হয়ে যাবে 0 মাস, আর এখানে হয়ে যাবে 7-8 বছর। তাহলে আমাদের যেমন করে খুচরো প্রয়োজন হলে আমরা যেমন করে করি। আমার হচ্ছে 50 টাকার নোট দুটো লাগবে, তাহলে কি করলাম, আমার কাছে 100 টাকা আছে, একজনকে 100 টাকার নোট একটা দিলাম, তার বদলে দুটো 50 টাকার নোট নিয়ে নিলাম। এখানে জিনিসগুলো একই রকম ভাবে 30 দিন বের করে নেব, 30 দিন আমি নেব, তার বদলে ওকে 1 মাস দেব। 12 মাস আমি বের করে নেব, তার বদলে 1 বছর ওকে দিয়ে দেবো, কারণ 12 মাস সমানই 1 বছর, 30 দিন সমানই 1 মাস। তাহলে উত্তর আমাদের কত চলে আসবে, 8 বছর 3 দিন। আমাদের মাসের ঘরের কিচ্ছু নেই, তাহলে 8 বছর 3 দিন আমাদের এটার সঠিক উত্তর হয়ে যাবে। চলো ঘন্টা মিনিট সেকেন্ডের বিয়োগ দেখো, একই রকম করে লিখে ফেলো, ঘন্টা মিনিট আর হচ্ছে সেকেন্ড। তাহলে ঘন্টার ঘরে এখানে কত আছে, 3 ঘন্টা। মিনিটের ঘরে কিচ্ছু নেই, সেকেন্ডের ঘরে কত আছে, 24 সেকেন্ড। এরপরে একই রকম ভাবে 1 ঘন্টা, মিনিটের ঘরে কত আছে, 15 মিনিট, সেকেন্ডের ঘরে কিচ্ছু নেই। এবারে বাদ দেব। তাহলে দেখো 24 থেকে 0 বাদ দিলে এখানে আমাদের 24 সেকেন্ড হয়ে গেল, এখানে কোনো গল্প নেই। এবারে দেখো 0 মিনিট থেকে 15 মিনিট তো বাদ যাবে না, কারণ 0 ছোট 15 বড়। তখনই কি করবে, মিনিটের এ হচ্ছে, এইগুলো তোমাদেরকে এইরকম বড় ভাই মেজো ভাই ছোট ভাই দিয়ে বুঝিয়েছিলাম, এ হচ্ছে ছোট ভাই, এ হচ্ছে মেজো ভাই, এ হচ্ছে বড় ভাই। যার যখনই বিপদে পড়বে সে তার থেকে বড় ভাইয়ের কাছে যাবে। তাহলে এ হচ্ছে ছোট ভাই, এ হচ্ছে মেজো ভাই, এ হচ্ছে বড় ভাই। তাহলে মেজো ভাই বিপদে পড়েছে, কারণ ও এর সঙ্গে লড়াই করতে পারছে না, ও যাবে কার কাছে, ও যাবে বড় ভাইয়ের কাছে। তাহলে বড় ভাই তো ঘন্টা, ও কি করবে, ওকে সাহায্য করবে, কি দিয়ে, ঘন্টা দিয়ে সাহায্য করবে। এর কাছ থেকে 3 ঘন্টা ছিল, ওকে কি করলো, 1 ঘন্টা দিয়ে দিল। মিনিট বলবে আমি তো মিনিট, আমি ঘন্টা নিয়ে কি করব, ও তখন কি করবে, ওই যে দাদা 1 ঘন্টা সাহায্য করেছে, সে সেই ঘন্টাটাকে মিনিটে পরিণত করে নেবে। তাহলে 1 ঘন্টা মানে কত, 60 মিনিট। তাহলে ওর কাছে কিছুই ছিল না, দাদার কাছ থেকে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট নিয়ে নিল। তাহলে এখন ওর কাছে 60 মিনিট হয়ে গেছে। এবারে বড় হয়ে গেছে, 60 থেকে 15 বাদ দিলে আমাদের কত হয়ে যাবে, 60 থেকে 15 বাদ দিলে, 10 থেকে 5 বাদ দিলে, এই দুটোকে যোগ করে নিয়েছি, ঠিক আছে, দুটো যোগ করলে 60 হবে, 60 থেকে 15 বাদ দিলে আমাদের হয়ে যাবে 45 মিনিট। এখন তাহলে এখানে কত আছে, এখন আছে 2 ঘন্টা, 2 থেকে 1 বাদ দিলে 1 ঘন্টা। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল 1 ঘন্টা 45 মিনিট 24 সেকেন্ড আমাদের সঠিক উত্তর হয়ে গেল। চলো নেক্সট, পরবর্তীতে তোমাদের গণিত বইয়ে মোট 243টি পৃষ্ঠা থাকলে এইরকম 12টা বইয়ে কতগুলো পৃষ্ঠা থাকবে? তাহলে সহজ, একটা বইতে যদি 243 পৃষ্ঠা থাকে, 12টা বইতে কত থাকবে, 12 দিয়ে গুণ করবো। আমরা প্রত্যেকেই 12 নামটা জানি, তাই একদম 12 দিয়ে গুণ করে দেব। তোমাদের অসুবিধে মনে হলে একটা একটা করে গুণ করবে, কিন্তু আমি বলবো কারোর যদি মনে হচ্ছে যে তুমি 12 নামটা জানো না, আগে শেখো 12 নামটা।
ক্লাস 4-এ পড়ছো, তোমাকে 19 পর্যন্ত কমপক্ষে নামটা মনে রাখতেই হবে গণিতের সঠিক দ্রুত সমাধানের জন্য। আমি একদম 12 দিয়ে গুণ দিচ্ছি। 12 3 36 6, হাতে থাকলো 3, 12 4 48 আর 3 51 1, হাতে 5, 12 দিয়ে 24 আর 5 29। এইরকম গুণ করে নেবে, নেয়ার পরে শেষে ভাষা লিখবে। অতএব 12টি বইয়ে মোট এইরকম লিখবে 2916টি পৃষ্ঠা থাকবে। 12টি বইয়ে মোট 2916টি পৃষ্ঠা থাকবে। ঠিক আছে, আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। 12টি বইয়ে মোট 2916টি পৃষ্ঠা থাকবে। আমি লিখলাম না এটা কয়েক দাগে। 5, 0, 7 ও 6 এই চারটি অঙ্ক দিয়ে যে কোনো 5টি 4 অঙ্কের সংখ্যা তৈরি করো। তোমার তৈরি সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে আমাদেরকে কি দেওয়া রয়েছে? 5, 0, 7 আর 6। 5, 0, 7, 6 এইগুলোকে দিয়ে আমাদেরকে কি তৈরি করতে বলেছে? সংখ্যা তৈরি করতে বলেছে। কতগুলো সংখ্যা তৈরি করতে বলেছে? 5টা সংখ্যা তৈরি করতে বলেছে। তাহলে 5টা সংখ্যা তৈরি করব। করার পরে সেই সংখ্যাগুলোকে কি করতে বলেছে? মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় তো করে সাজাবো। আগে সংখ্যাগুলো তৈরি করে নিই। চলো, তাহলে আমি একটা সংখ্যা লিখে দিলাম 5076। ঠিক এরপরে একটা লিখলাম, বেশি ভাববার দরকার নেই, সংখ্যাগুলোকে এদিক ওদিক করে লিখে দাও। 6 7 0 5 7 0 6 5 7 6 5 0। আরো লেখা যাবে, আমাদেরকে 5টা বলেছিল, দেখো 5টা লিখে দিয়েছি। নিজেদের ইচ্ছে খুশি মতো তুমি লিখলে। লেখার পরে তুমি যেগুলো লিখেছো এর মধ্যে সব থেকে বড় কোনটা হয়ে যাবে? 5000। ছোট কোনটা হয়ে যাবে? 5076। তারপরে কত হবে? 5706। তারপরে হয়ে যাবে 6705। তারপরে কত হয়ে যাবে? 7065। তারপরে আমাদের হয়ে যাবে 7650। তুমি তোমার মতো করে লিখবে। লেখার পরে তুমি যে অঙ্কগুলোকে সংখ্যাগুলোকে লিখলে সেগুলোর মধ্যে যেটা ছোট হবে সেটাকে এইরকম করে সাজাবে। মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, ছোট থেকে বড় সাজাতে বলেছে। ব্যাস, আমি যে 5টা লিখেছি ছোট থেকে বড় সাজিয়ে দিয়েছি। চলো পরবর্তীতে 3-এর দাগে ভাষার অঙ্ক। কয়টা কি বলেছে? টুবলুর বয়স 10 বছর, এটা লেখো 10 বছর 8 মাস 22 দিন। তার 2 ভাই রনিত ও বিনীত। রনিত টুবলুর চেয়ে 2 বছর 12 দিনের ছোট। বিনীত রনিতের চেয়ে 1 বছর 10 মাসের ছোট। রনিত ও বিনীতের বয়স কত? এখানে জায়গা কম, আমি অন্য সাইডে করাচ্ছি। তাহলে দেখো, টুবলুর বয়স দেয়া আছে 10 বছর 8 মাস 22 দিন। 10 বছর, এখানে লিখে দিলাম বছর, মাস আর হচ্ছে দিন। তাহলে 10 বছর 8 মাস 22 দিন, না 12 দিন ছিল। 10 বছর 8 মাস 22 দিন, এটা কার বয়স? টুবলুর বয়স। রনিত টুবলুর চেয়ে 2 বছর 12 দিনের ছোট। ছোট মানে কি? আমরা বিয়োগ করব। তাহলে কত দিনের ছোট? 2 বছর 12 দিন। কত দিনের ছোট? 2 বছর 12 দিনের ছোট। তাহলে এটাকে আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে কার বয়স পাবো? রনিতের বয়স পাবো। দেখো, এই যে বলেছিল রনিত টুবলুর চেয়ে 2 বছর 12 দিনের ছোট, তাহলে টুবলুর বয়স থেকে ও যত বছরের ছোট সেটাকে বিয়োগ করব। তাহলে 22, 2 আর 2 বিয়োগ করলে 0, 2 থেকে 1 বাদ দিলে 1। এখানে থাকলো 8, এখানে থাকলো 8। তাহলে রনিতের বয়স আমাদের কত হয়ে গেল? 8 বছর 8 মাস 10 দিন। ব্যাস, শেষ, আর কিচ্ছু নেই। এবারে আমাদেরকে বের করতে বলেছে বিনীত। ও তো 2 ভাই, রনিতের বয়সটা বেরিয়ে গেল। এবারে আমরা বের করবো বিনীতের বয়স। বিনীত রনিতের চেয়ে আবার ছোট। বিনীত রনিতের চেয়ে 1 বছর 10 মাসের ছোট। এরপরে আমরা বের করব বিনীতের বয়স। 8 বছর 8 মাস 10 দিন। সেখান থেকে আমরা বাদ দেব 1 বছর 10 মাস। 1 বছর 10 মাস বাদ দেব। তাহলে দেখো, এই যে বয়সটা লিখেছি এটা কার বয়স লিখেছি? এটা আমরা লিখেছি বছর মাস দিন। এটা আমরা লিখেছি রনিতের বয়স, রনিত। এখন আমরা বের করছি বিনীতের বয়স। বলেছে বিনীত রনিতের থেকে 1 বছর 10 মাসের ছোট। দেখো, বিনীত রনিতের চেয়ে 1 বছর 10 মাসের ছোট। তাহলে আমরা কি করব? রনিতের বয়স থেকে বাদ দেব। একই রকম বিয়োগ, 10 থেকে 0 বাদ দিলে 10 দিন। এখানে 8 থেকে 10 বাদ যাবে না, ঠিক সেই আগের মতো গুলো।
তাহলে ওকে কি করবে, 1 বছর ধার দেবে। 1 বছর মানে কি, 12 মাস ধার দেবে। তাহলে 12 আর 8 যোগ করলে 20 হয়ে গেল। এবারে 20 থেকে 10 বাদ দিলে কত হলো, 10 মাস। ঠিক আছে, এখানে এখন কত আছে, 7 বছর আছে। এখানে এখন কত আছে, 7 বছর। 7 থেকে 1 বাদ দিলে 6 বছর। তাহলে এই যে দুজনের বয়স, এটা আমাদের হয়ে যাবে রনিতের বয়স 8 বছর 8 মাস 10 দিন। এটা আমাদের হয়ে যাবে বিনীতের বয়স। এটা আমাদের হয়ে যাবে বিনীতের বয়স। সুন্দর করে নিচে নিচে এই জিনিসগুলোকে লিখবে, আমাদের উত্তর এটা। চলো, দ্বিতীয় প্রশ্ন কি বলেছিল, তোমাদের বিদ্যালয়ের গ্রন্থাগার উদ্বোধনের দিন মোট 1248 জন উপস্থিত ছিলেন, যাদের মধ্যে 736 জন অভিভাবক অভিভাবিকা ও বাকিরা বিদ্যালয়ের ছাত্র। তাহলে মোট কতজন এসেছিলেন, 1248 জন। এদের মধ্যে অভিভাবক কতজন, 736 জন। তাহলে বাকিরা কি বলেছে, বাকিরা ছাত্র। তাহলে এই মোট থেকে অভিভাবক আর অভিভাবিকা বাদ দিয়ে দিলে আমরা ছাত্র সংখ্যা পেয়ে যাব। 8 থেকে 6 বাদ দিলে 2, 4 থেকে 3 বাদ দিলে 1, 12 থেকে 7 বাদ দিলে 12। তাহলে আমাদের ছাত্র সংখ্যা কত হয়ে গেল, 512 জন। এবারে প্রত্যেক ছাত্রকে 5টি করে লজেন্স দিলে মোট কতগুলো লজেন্স লাগবে। তাহলে লজেন্স সংখ্যা কতগুলো না, মোট আমাদের 512 জন ছাত্র আছে। প্রত্যেক ছাত্রকে 5টি করে লজেন্স দেবো। তাহলে আমরা কি করব, 5 দিয়ে গুণ দেবো। 5 আর 2 গুণ করলে 10-এর 0, হাতে 1, 5 একে 5, 6 5 5 এ 25। তাহলে আমাদের কত হয়ে গেল, 2560 আমাদের উত্তর। দিয়ে ভাষা লিখে দেব, অতএব প্রত্যেক ছাত্রকে 5টি করে লজেন্স দিলে মোট 2560টি লজেন্স লাগবে। গল্প শেষ। একদম 2 নম্বরের প্রশ্ন, যে কোনো দুটি। এটা 3 নম্বরের প্রশ্ন, তুমি 3 নম্বর সুন্দর করে পেয়ে যাবে। তাহলে প্রথমে বিয়োগ করলে ছাত্র সংখ্যা পাবো, সেই ছাত্র সংখ্যাকে 5 দিয়ে গুণ করলে আমরা চকলেটের সংখ্যা পাবো। চলো, কয় দাও। তোমার বাবা তোমাকে 1000 টাকা দিলেন, সেটা দিয়ে তুমি 270 টাকার একটি জামা, 410 টাকার একটি প্যান্ট ও বাকি টাকা থেকে 15 টাকা দামের কয়েকটি খাতা কিনলে। তুমি কটি খাতা কিনেছিলে, সবশেষে তোমার কাছে কত টাকা পড়ে থাকবে। যাই হোক, দুটো প্রশ্ন জানতে চেয়েছে, আমরা এক এক করে আসবো। আমাকে প্রথমে কত টাকা দিয়েছে, 1000 টাকা দিয়েছে। সেখান থেকে আমি কি করলাম, 270 টাকার জামা আর 410 টাকার প্যান্ট কিনেছি। তাহলে জামা আর প্যান্ট মিলে কত হয়ে গেল, জামা আর প্যান্ট মিলে দেখো কি কি কিনেছে, 270 আর 410, 270 আর হচ্ছে 410। এটা কি করেছে, জামা আর প্যান্ট কিনেছে। তাহলে যোগ দাও, 7 এগার 4 2 6। তাহলে জামা আর প্যান্ট কিনতে তার কত খরচ হয়েছে, জামা আর প্যান্ট কিনতে তার কত খরচ হয়েছে, 680 টাকা। আবার একবার দেখে নিই, 270 টাকার জামা, 410 টাকার প্যান্ট। তাহলে এই দুটোকে যোগ করলে আমি পেয়ে যাব জামা আর প্যান্ট কিনতে মোট কত টাকা খরচ হলো। তাকে দিয়েছিল কত টাকা, 1000 টাকা। তার জামা প্যান্টে খরচ হয়েছে কত টাকা, 680 টাকা। তাহলে বাকি আর তার কাছে কত থাকছে, 1000 টাকা দিয়েছিল, সেখান থেকে 680 টাকা সে জামা প্যান্টে খরচ করেছে। বিয়োগ দাও, 0, 10 থেকে 8 বাদ দিলে 2, 9 থেকে 6 বাদ দিলে 3। তাহলে এখনো 320 টাকা তার কাছে পড়ে আছে। এই যে টাকাটা পড়ে আছে, সে এই টাকাটা দিয়ে কি করেছে, খাতা ক্রয় করেছে। দেখো এই যে বলেছে বাকি টাকা থেকে, বাকি আর কত টাকা পড়ে আছে, বাকি আর 320 টাকা পড়ে আছে। এই যে টাকাটা পড়ে আছে সেটা দিয়ে সে কি কিনেছে, কয়েকটা খাতা কিনেছে। কয়েকটা খাতা, কটা খাতা না, প্রত্যেকটা খাতার দাম 15 টাকা। প্রত্যেকটা খাতার দাম 15 টাকা। তাহলে 320 টাকায় কতগুলো খাতা পাওয়া যাবে, 320 টাকায় কতগুলো খাতা পাওয়া যাবে, আমরা 15 দিয়ে ভাগ দিয়ে দেবো। তাহলে তার কাছে 320 টাকা পড়ে আছে, সেই টাকা দিয়ে খাতা কিনেছে। প্রত্যেকটা খাতার দাম যদি 15 টাকা হয়, 320 টাকায় কতগুলো খাতা পাওয়া যাবে, ভাগ করে দেবো। তাহলে 15 2 30, 2 নামলো 20, 15 একে 15। তাহলে কত ভাগশেষ থাকলো, 5। তাহলে কতটি খাতা কেনা যাবে, 21টি। এই যে প্রশ্নে জানতে চেয়েছিল তুমি কটি খাতা কিনেছিলে, তাহলে কতগুলো খাতা কিনতে পারবো, 21টি খাতা কিনতে পারবো। আরো একটা প্রশ্ন জানতে চেয়েছিল সবশেষে তোমার কাছে কত টাকা পড়ে থাকবে। এখনো আমার কাছে দেখো 5 টাকা অতিরিক্ত পড়ে থাকবে। দেখো ভাগশেষ 5 পড়ে আছে। তাহলে 320 টাকা দিয়ে যদি আমি দোকানে যাই 15টা খাতা কিনতে, আমার 315 টাকা খরচ হবে।
যেটা আমার 21টা খাতা কিনতে খরচ হবে, এখনো 5 টাকা পড়ে থাকবে। তাহলে এক এক করে জিনিসগুলো প্রথমে যোগ করবো। 1000 টাকা থেকে বাদ দিলে আমার বাকি টাকা বেরোবে, সেটাকে 15 দিয়ে ভাগ করলে খাতার সংখ্যা বেরোবে, দিয়ে এরকম ভাষা দিয়ে লিখবো। অতএব বাকি টাকা দিয়ে আমি 21টি খাতা কিনতে পারবো। তারপরে আবার একটা ভাষা লিখবো, এই যে সব শেষে আমার কাছে 5 টাকা পড়ে থাকবে, দিলে আমাদের অঙ্ক সম্পূর্ণ হবে। এখানে জায়গা ছিল না, আমি তাই ওই স্লাইডে করিয়েছি। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। এখনো আছে শেষ দাগ আমাদের 4 দাগ। কি বলেছে? একটি চতুর্ভুজ ও একটি ত্রিভুজের ছবি আঁকো। চতুর্ভুজ মানে কি? 4টা বাহু থাকবে। তোমরা প্রত্যেকে পরীক্ষাতে স্কেল নিয়ে যাবে, স্কেল দিয়ে সুন্দর করে 4টা বাহুকে জুড়ে একটা চতুর্ভুজ এঁকে দেবে। তোমাদের মতো যেই রকম, এইরকম একটা বাহু নিলে, এইরকম একটা বাহু নেবে, এইরকম একটা বাহু নেবে, এইরকম একটা বাহু নেবে। কেউ এইরকম না করে এইরকমও করতে পারে, ঠিক আছে? এইরকম, 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 যেমন খুশি তোমার মনে হয় 4টা সরল রেখাকে জুড়ে। চতুর্ভুজ কথার অর্থ কি? 4টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকেই আমরা কি বলবো? চতুর্ভুজ বলবো। তাহলে 4টা সরল রেখাকে এইরকম জুড়ে করে দিলেই তোমাদের চতুর্ভুজ হয়ে যাবে। যেমন খুশি করতে পারো, কোনো চাপ নেই। কেউ এইরকম করবে, কেউ এইরকম করবে, করতে পারো, কোনো চাপ নেই। মোট 4টা বাহু যেন থাকে, ব্যাস। আমি অনেকগুলো চতুর্ভুজ অঙ্কন করে দিলাম, তোমার যেটা খুশি মনে হবে করবে। স্কেল দিয়ে বসিয়ে করবে, কিন্তু আমার মতো এরকম হাতে টেনে দেবে না, তাহলে রেখাগুলো বেঁকে যাবে। একদম স্কেল বসিয়ে সোজা করে টানবে। একটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। ত্রিভুজ মানে কি? 3টে বাহু থাকবে। চতুর্ভুজে 4টা বাহু, ত্রিভুজে 3টা বাহু। তাহলে এই একটা বাহু টানবো, এই একটা বাহু টানবো, এই একটা বাহু টানবো, ব্যাস। স্কেল দিয়ে সুন্দর করে জুড়ে দেব। দিয়ে আরো সুন্দর হবে, তুমি এগুলোর একটু নাম দিয়ে দেবে, এইরকম করে ক, খ, গ। তুমি ABCDও দিতে পারো, না হলে এরকম ক, খ, গ, ঘ দিয়ে দেবে। ক, খ, গ, ঘ, এরকম করে নাম দেবে। দেখবে শিক্ষক মশাই খুব খুশি হবেন। যত নাম্বার তুমি প্রত্যেকটাতে সেম একই নাম্বার পাবে, যদি এই কোণগুলোকে, শীর্ষবিন্দুগুলোকে তুমি নামাঙ্কিত করে দাও। ঠিক আছে? যেভাবে শেখাচ্ছি সেইভাবে প্র্যাকটিস করো, সেইভাবেই করো, দেখবে পরীক্ষাতে পুরো ফুল মার্কস তোমার কেউ আটকাতে পারবে না। প্রশ্ন বিচিত্রা বইয়ের প্রত্যেকটা স্কুলের সমাধান যদি তোমার খুব ভালো করে হয়ে থাকে, প্রত্যেকটা গণিত শুধু মুখস্থ করলেই হবে না, গণিত প্র্যাকটিসের সাথে তার কনসেপ্টটাকে বুঝে নিতে হবে, যে সেই ধরনের যা প্রশ্ন দেবে তুমি যাতে পেরে যাও। এই নয় যে গণিতগুলোকে মুখস্থ করিনি, এইগুলোই পরীক্ষাতে পড়ে যাবে, আমি পেরে যাবো। হুবহু অঙ্ক থাকতে পারে, না হলে সংখ্যাগুলোর পরিবর্তন করে পরীক্ষাতেও অঙ্ক থাকতে পারে। তাই বুঝে যেতে হবে সমস্ত জিনিসগুলো। কারো কিছু বলার থাকলে, জিজ্ঞাসা থাকলে প্রত্যেকে কমেন্টে জানিয়ে যাবে। আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী তোমাদের সঙ্গে আগামী অন্য কোনো ক্লাসে। চলো, বাই।